হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিয়ের রাতেই আমি দেখেছিলাম ভোরবেলা আমার স্বামী তার ভাবির ঘর থেকে বেরিয়ে আসছে লুকিয়ে লুকিয়ে। ঘরে ঢুকে সে বেরিয়ে যায় গোসল করতে। পরের দিন সকালে তার ভাবি আমার কাছে ইনিয়ে বিনিয়ে তার মেয়ের ভবিষ্যতের কথা বলল। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আমার বিয়েতে রাজি হওয়াটা ভুল ছিল। বিয়েতে রাজি না হলে সে তার বিধবা ভাইয়ের স্ত্রীকে বিয়ে করে তার ভাইয়ের মেয়েকে নিজের পরিচয় দিতে পারত। সেদিন আমি বসেছিলাম শূন্য হাতে, কারণ আমিও তখন বিবাহিত। তারপর এতগুলো দিন এই বাড়িতে কিভাবে আমি টিকে আছি, নিজের সংসার করছি, এই কথা আপনারা কোনো দিন চিন্তা করেননি। করেছেন শুধু তাদের কথা। রান্নাঘরে দাঁড়িয়ে ইখুম মুখে আঁচল গুজে কথাগুলো বলে কেঁদে ফেলল। তার চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। ইখুমকে ধমকে দিয়ে তার বড় যা বলল, হচ্ছে কি ছোট, বাড়িতে এত মানুষ, এখন এসব বলার কথা? আর এক ঘর লোকের সামনে আমায় বাপ মা তুলে গালি দেওয়াটা? তোর স্বামী বয়সে বড়, স্ত্রীর প্রতি তার অধিকার থাকেই। কই ভাইজান তো আপনাকে এত লোকের সামনে কোনো দিন গালি দেয়নি, কারণ তোর অভ্যাস মুখে মুখে তর্ক করা। যা আমার না, তাড়াতাড়ি কাজে হাত লাগা। দেখ বাইরে বেটা ছেলেরা বসে আছে, তাদের কাছে নাস্তা ঠান্ডা করে দিবি নাকি? আয় বোন আয়। কিছুক্ষণ পূর্বে ইখুমের স্বামী বাড়ির মেয়েদের জন্য শাড়ি কিনে এনেছিল। যে শাড়িটা তার পছন্দ হয়েছে সেই শাড়িটা তার মেজোজাইয়ের হাত তুলে দেওয়া হয়েছে। তাই ইখুম বলেছিল তার শাড়ি লাগবে না। তার জন্য রাখা শাড়িটা তার মেজোজাইয়ের হাতে তুলে দিতেই রাশেদ তেড়ে আসে তাকে থাপ্পড় দিতে। লাগেনি যে এমন নয়, কানে লেগেছে। কেউ রাশেদকে কিছু বলেনি, সবাই ইখুমের দোষটাই ধরেছে। ইখুম কোনো জবাব দেয় না। হঠাৎ তার মনে হয় তার মাথার ভিতর শব্দ হচ্ছে। শ্রাবণ মাসের বৃষ্টিতে টিনের ঘরের চালায় বৃষ্টির ফোঁটা পড়লে যেমন শব্দ হয়, তেমন শব্দ। বৃষ্টির পানিতে পানিতে টুইটুম্বর চারিপাশ, তবুও থামার নাম নেই। ইখুম পাত্তা দেয় না সেই বৃষ্টির শব্দকে। ইদানিং সে অনেক কিছু দেখেও না দেখার ভান করে থাকতে জানে। ইখুম নাস্তা নিয়ে চলে যাওয়ার পর বাড়ির মেজো বউ ঢুকলো রান্নাঘরে। সামিনা এই বাড়ির মেজো বউ। বছর 7 পূর্বে বিয়ে হয় তার এই বাড়ির মেজো ছেলে কাইসারের সাথে। বিয়ের 32 দিনের মাথায় বিদেশ চলে যায় কাইসার। বছর 2 পর দেশে ফিরে তখন পেটে আসে তার মেয়ে সিনহা। কিন্তু কপালে সুখ ক্ষণস্থায়ী। কাইসার বিদেশের দুর্ঘটনায় মারা গেছেন আজ প্রায় 4 বছর। সামিনা রান্নাঘরে ঢুকে দ্রুত কাজ হাত লাগাচ্ছে। তাকে দেখে তার বড় যা বলল, সিনহারে দুধ খাইতে দিস নাই কেন? প্রতিদিন দুধ খাইতে চায় না তো, তাই আজ দেয়নি। চিনা দুধ খেতে চায় না, তাই বলবি বলে? যে মেয়েটার দুধ এত পছন্দের সে খাইতে চায় না? দেখো মেজো, সিনহা আমাদের মেয়ে, তুই কেন নিজেদের ঝামেলায় বাচ্চাটাকে টানছিস? সামিনা কোনো জবাব দেয় না, বেরিয়ে যাচ্ছিল রান্নাঘর থেকে। তার সামনে এসে দাঁড়িয়েছে রাশেদ, সিনহাকে কোলে নিয়ে। রাশেদ এই বাড়ির ছোট ছেলে। রাশেদকে দেখে সামিনা তাকে পাশ কাটিয়ে চলে গেল। বড় ভাবের থেকে 1 গ্লাস দুধ এনে নিজ হাতে সিনহাকে খাইয়ে দিচ্ছে রাশেদ। এই বাড়িতে যদি সাগরিকা কাউকে দেখে চুপ থাকে, সেটা হলো তাজদিদ। শুধু সাগরিকা নয়, এ বাড়ির সকল বাচ্চারা তাজদিদকে দেখে ভয় পায়। সাগরিকার 4 বাচ্চা একসাথেই থাকেন। তাদের যৌথ পরিবার। যৌথ পরিবারের বড় চাচার বড় ঘরের ছেলে হচ্ছে তাজদিদ। বড় মা তার মা নয়, তার মা মারা গেছেন তাকে জন্ম দেওয়ার সময়। বড় মায়ের পেট থেকে হয়েছে তাজবিদ। 2 ভাই 2 মেরুর মানুষ। একজন বাবার সাথে ব্যবসা দেখাশোনা করার দায়িত্ব নিয়েছে, অন্যজন লেখাপড়া করছে। আর সাগরিকা হচ্ছে সেজো ভাইয়ের মেয়ে। অনেকগুলো আন্ডা বাচ্চার গল্প বলে কথা। ধীরে ধীরে সবার গল্পই আসবে, তবে আজ শুরু হোক গল্পের স্পন্দন সাগরিকা। বড় চাচার বয়সের সাথে তার ছোট চাচার বয়সের অনেক তফাৎ। বড় মা বলেছিলেন বিয়ের সময় বড় চাচার বয়স যথেষ্ট থাকলেও
ছোট চাচা রাশেদের বয়স ছিল মাত্র 7। তাই তাসজিদ এবং রাশেদের বয়সের খুব একটা তফাৎ বুঝতে পারা যায় না। তাদের দেখে মনে হয় চাচা ভাতিজা নয়, 2 ভাই। সাগরিকার এই বাড়িতে একটা নাম আছে, নামটা হলো অটোপাস। অটো, টেম্পু সহ অনেক নামের ডাকা হয় তাকে। তবুও রাগটা হজম করে নিচ্ছে সে। এবছর অটোপাস দেওয়ার কারণে তাকে যতটা ব্যঙ্গ করা হয়েছে, ততটা যদি সে ডায়েরিতে লিখত তবে উপন্যাস হয়ে যেত। তুলি সম্পর্কে সাগরিকার ফুফাতো বোন, সে জোরে জোরে গান গাইছে। আকাশ ছুঁয়েছে মাটিকে, তুমি ছুঁয়েছ আমায়। প্রজাপতি ছুঁয়েছে ফুল, আমি ছুঁয়েছি তোমায়। সাগরিকা বেঁচে আছি তোমারই ভালোবাসায়। গানের সুরে শব্দ করে চিঠিটা পড়ল তুলি। কেউ একজন কাগজে লিখে ইট দিয়ে ঢিল মেরেছে। তুলির কাছ থেকে চিঠি নিতে সাগরিকা ছুটতেই ধাক্কা লাগলো তাসদিদের সাথে। তাসদিদের হাতে থাকা গরম চা পুরোটা পড়ে গেল সাগরিকার গলার দিকটায়। তবু ঠায় দাঁড়িয়ে রইল সে। তাসদিদ তার দিকে হিমশীতল দৃষ্টিতে তাকিয়ে রইল, ধমকের সুরে বলল, এত নাচতে ইচ্ছে হলে বাজার থেকে নাচনেওয়ালের পোশাক কিনে এনে দিই। লেখাপড়া নেই বেয়াদব মেয়ে, থাপ্পড় গলার চামড়া ফেলে দেব। সাগরিকা কোনো জবাব না নিয়ে ভাঙা চায়ের কাপ হাতে নিয়ে রান্নাঘরে রাখলো। সামিনা তাকে দেখে এগিয়ে এলো, সে কিছু বলল না, উল্টো তার সাথে রাগ দেখে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। তুলি থেকে সবটা শুনে বড়মা এগিয়ে গেলেন তার ঘরের দিকে। তাসদিদকে কিছুই বলে না এই বাড়ির কেউ। মা মরা ছেলেকে তিনি আগলে রেখেছেন। তাসদিদ তাকে নিজের মা মনে করে। সাগরিকা কারো সাথে কথা বলে না সে রাতে। তাসদিদ ফিরে এসে তাকে ডাকলেও লাভ হলো না। ঘরের দরজা ফাঁক দিয়ে একটা মলম দিয়ে বলল, কুমুদ বৌদি, মলম লাগিয়ে নে, দাগ পড়ে যাবে না হলে। কিন্তু গভীর রাতে সাগরিকা অনুভব করলো কেউ খুব যত্ন নিয়ে তার গলার ওড়না সরিয়ে মলম লাগিয়ে দিচ্ছে। সিনাকে তুমি দুধ খাওয়াতে নিষেধ করেছো? রাশেদের তেজের সাথে বলা কথায় ইকুম বলল, আমি কেন বলবো, আমার কি দরকার? তবে কেন মেজো ভাবি তাকে খাওয়ায়নি? ভাবিকে জিজ্ঞেস করো। সিনা বাচ্চা একটা মেয়ে, ওর সাথে রেশারেশি না করলে চলে না। আমি না করিনি, তুমি একটু বেশিই করো। এত সন্দেহ বাতিক কেন তুমি? আমাদের নিজের সন্তান চাই রাশেদ, আমার আপনার সন্তান, আমাদের সন্তান। এবার রাশেদ এগিয়ে এসে তার সামনাসামনি বসে বলল, আমার মনে হয় তোমার কয়েকদিনের জন্য তোমার বাবার বাড়িতে ঘুরে আসা উচিত, কারণ তোমার মন ভালো হবে। রাশেদের কথায় ইকুম চাপা হাসি হাসে। তাকে ঘুরে আসতে বলার কারণ সে জানে। আগামী পরশু রাশেদ চিনাকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাবে। ফর্মে মায়ের নাম সামিনা আর বাবার নামের জায়গায় থাকবে রাশেদ। গভীর রাতে ইকুমের ঘুম ভাঙে। দরজায় কারো মৃদু করাঘাত। রাশেদ বেরিয়ে যায় চোরের মতন। মিনিট 2 পর ইকুম কান পাতে দরজায়। সে স্পষ্ট শুনতে পাচ্ছে মেজভাবির ঘর থেকে ভেসে আসছে হালকা গঙ্গানির শব্দ। চলবে। গল্পটি ভালো লাগলে গল্প 1 কাপ চা, পর্ব 2, লেখিকা সাদিয়া খান সুভাষিনী। পরকীয়া সম্পর্কটা যখন ভাবির সাথে রাখবে তবে আমাকে কেন বিয়ে করেছিলে? ইকুমের প্রশ্নে কোনো ভাবান্তর হলো না রাশেদের। টাই বাঁধতে ব্যস্ত সে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সে বারবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ঠিক মতন টাই বাঁধতে পারছে না। জবাব না পেয়ে টেবিলের উপর 1 কাপ চা রেখে ইকুম এগিয়ে এলো রাশেদের দিকে। লোকটা এখনও টাই বাঁধতে পারে না। মৃদু হেসে তার দিকে এগিয়ে গিয়ে একটু উঁচু হয়ে দাঁড়ালো ইকুম। রাশেদের হাত তখন তার কোমরে গোজা আঁচলের দিকটায়। রাশেদ ইকুমের কোমরের দিকটায় ইচ্ছে করেই একটা চিমটি কেটে বলল, আমি যে তোমার, এটা তোমার বিশ্বাস হয় না? বিশ্বাস করার জন্য অন্যের রেফারেন্স কেন আর লাগে? রক্ষিতা রাখা পুরুষের কথায় কি বিশ্বাস জন্মে? সে সময় ঘরের দরজা নক না করে প্রবেশ করছিল সামিনা। রাশেদ খেয়াল করেনি, কারণ সে ততক্ষণে গভীরভাবে ডুবে যেতে ব্যস্ত ইকুমের অধরে। ইকুম তার থেকে নিজেকে ছাড়াতে চাইলে দেখতে পারল সামিনা দরজার সামনে দাঁড়ানো। তাকে দেখে ইকুমের হাতের বন্ধন শক্ত হলো। ইকুম নিচ থেকে রাশেদের আরও একটু সন্নিকটে এসে ডুব দিল তার পুরুষালী স্পর্শ এবং সিগারেট পোড়া ঠোঁটে।
সে যেন সামিনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছে রাশেদ তার সিলমোহর প্রাপ্ত অধিকার। তার সন্নিকটে আসতে রাতের আধার কিংবা লুকোচুরির প্রয়োজন নেই। কয়েক মুহূর্ত পর ইখুম চোখ মেলে তাকিয়ে দেখতে পেল সামিনা তার পরনের শাড়ি আসলে মুখ গুজে ধীরে ধীরে সরে যাচ্ছে দরজার সামনে থেকে। নিজের ঘর থেকে বারবার উকি দিয়ে দেখছে সাগরিকা তাজদিদ বাড়িতে আছে কিনা। থাকলে সে পড়ার টেবিলে বসবে, না হলে আর একটু ঘুম দেবে। সুপিসারের নিজ রুমের জানালা দিয়ে দেখতে পেল তাজদিদ এবং রাশেদ বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য। খুশিতে মনে হাজার খানিক প্রজাপতি পাখনা মেলেছে, কিন্তু পাখনাগুলোকে কেটে দিল তাজবিদ। হুকুম জারি হয়েছে তাজবিদের জন্য চা নিয়ে ছাদে যাওয়ার। তাজবিদ শুধু সাগরিকার হাতের চা খেতে অভ্যস্ত। মাঝে মধ্যে বেশ বিরক্ত লাগে, তবুও করতেই হয়। চা বানাতে বানাতে সাগরিকার মনে পড়ে গেল সেই দিনের কথা, যেদিন তাজবিদের বন্ধুরা এসেছিল এবং বাসায় কেউ ছিল না যে তাদের চা করে দেবে। সাগরিকা তখন ক্লাস 7-এ পড়ে, ঠিক মতন চা বানাতেও জানে না, কিন্তু সেদিন চা নাকি অমৃতের মতন হয়েছিল। এটা তাজবিদের সকল বন্ধুদের কথা। তাজবিদ সে থেকেই বলেছে প্রতিদিন সাগরিকার হাতের চা তাই চাই, তাই বাধ্য হয়ে চা বানাতে হয় সাগরিকাকে। বিগত 5 বছরে এই নিয়ম অনুসারে চলছে সে। যদি তাজবিদ কোথাও যায় এবং রাতে থাকেও, তবু ফ্লাক্সে করে চা নিয়ে যায়। গোসল সেরে এরকম ছাদে বসে চুল মেলেছে রোদে, তুলে বসে আচার খাচ্ছে। তাজবিদের ক্লাস নেই তাই সেও বসে আড্ডায় ব্যস্ত। সাগরিকা চা নিয়ে যেতেই তাজবিদ মুচকি হেসে চায়ের কাপ হাতে নিল। হতাশ ভঙ্গিতে ইখুমের পাশে বসে সাগরিকা বলল, কাল যা গেছে আমার উপর দিয়ে ইখুম পাখি, তুমি যদি জানতে। কি হয়েছে? অতঃপর তাজদিদের সাথে ঘটে যাওয়া ঘটনা বলল সাগরিকা। ইখুম হেসে বলল, তাজদিদকে এত ভয় কেন পাও? সে এক ইতিহাস। বলো তবে শুনি। ক্লাস 3-তে পড়ার সময় গণিতে ফেল করেছিলাম, তো তখন আমাদের সবার পড়ার ঘরে একটা ছিল। এত বড় বাড়ি ছিল না আমাদের। ফেল করা খাতা কোথায় লুকাবো? ঠিক করি এমন জায়গায় যেখানে প্রতিদিন কেউ যায় না। যেমন চিন্তা তেমন কাজ। খাতা লুকিয়েছিলাম কোরআন শরীফের ভিতরে। কে জানতো তাজদিদ ভাই পরদিন সকালে যাবে কোরআন পড়তে। সে সকালের আগ অবধিও আমিও তাকে ভয় করতাম না, কিন্তু সেদিন সকালে আমাকে খুব সুন্দর করে ডাক দিয়ে জিজ্ঞেস করছিল। আমি মানা করি। এরপর খাতা বের করে। খাতায় নাম্বার তখন 22। বিশ্বাস করো রাঙ্গামা, আমাকে গাছের সাথে বেঁধে রাখছিল পুরো 22টা ঘন্টা। এমন মানুষকে কেউ ভয় পাবে না? সাগরিকার কথায় হাসি যেন থামছে না কারণ। তাজবিদ বলল, ভাই পড়ালেখার ব্যাপারে একটু স্ট্রিক্ট, তবে মন ভালো। হ্যাঁ, মন ভালো না হলে কি গন্ডায় গন্ডায় প্রেমিকা পালে? সাগরিকার কথা শেষ করার পূর্বে ইখুম দৌড়ে এক কোণে গিয়ে দাঁড়ায়। বমির ধমকে সে দাঁড়িয়ে থাকতে পারছে না। তাজবিদ দ্রুত বাকিদের ডাক দেয়। সাগরিকা তাকে ধরে নাক মুখে পানি দিয়ে ঘরে এনে শুয়ে দিয়েছে। বাড়িতে খুশির একটা আমেজ সৃষ্টি হয়েছে। কাইসার মারা যাওয়ার পর এ বাড়ির মানুষ এতটা খুশি হয়নি। ইখুম মা হতে চলেছে। সাগরিকা বলল, সিনার খেলার সাথে আসবে। রাঙ্গামা, তুমি এবার খুশি তো? সিনাকে একবার এনে দিবি? ইখুমের সাথে সীমানার সামিনার যত যা হোক, কখনো সিনাকে তাদের ঝামেলার মাঝে আনে না ইখুম। সিনাকে কোলে বসিয়ে তাকে জিজ্ঞেস করলো, তোমার ভাই বোন এলে খুশি হবে না? সিনা ইখুমের গলা জড়িয়ে ধরে বলল, রাঙ্গামা, আমি আমার সব খেলনা রাঙ্গাবাবুকে দিয়ে দিব। সাগরিকা সিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো ছাদে যাবে বলে। সিঁড়ি কোঠার কাজটা এসে সে শুনতে পেল সামিনা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলছে, রাশেদ ডক্টর এসেছিল ইখুমকে দেখতে। ইখুম মা হতে চলেছে। এবার কি করবে তুমি? আমার চেনার কি হবে? গল্প এক কাপ চা পর্ব 3, লেখা সাদিয়া খান সুভাষিনী। বাড়ির ছোট বড় সবার সামনেই রাশেদ ইখুমকে থাপ্পড় মেরেছে। ইখুমের গালে দাগ পড়ে গেল সাথে সাথে। শাড়ির আঁচল শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে ইখুম ড্রয়িং রুমে। সামিনা মেয়েকে কোলে নিয়ে এক কোণে দাঁড়িয়ে তাকে শান্ত করতে ব্যস্ত। চিনার গলার মাছের কাঁটা বেঁধেছে। তাকে নাকি ইখুম ভাত খাওয়াচ্ছিল। সামিনার ধারণা ইখুম চিনাকে সহ্য করতে পারছে না।
সেখানে তার নিজের সন্তান আসতে চলেছে। এবার সে চাইছে চীনের ক্ষতি করতে। তার মেয়ের নিরাপত্তা এ বাড়িতে নেই, সেখানে থাকতে ভয় পাচ্ছে। যদি তার সন্তানের বড় রকমের কোনো ক্ষতি হয়ে যায়। রাশেদ তাজদিদ অফিস থেকে ফিরে সব শুনতে পায়। বড় বউ এবং সাগরিকার মা তখন চীনাকে নিয়ে ব্যস্ত। কয়েক লোকমা সাদা ভাত খাইয়ে দিতেই কাটা নেমেছে। তবুও চীনা কাঁদছে। ইকমকে মার খেতে দেখে সাগরিকা দ্রুত এসে তাকে ধরল। তারপর কিছু বলতে চাইলে ইকম নিষেধ করে। সাগরিকা শুধু তার চাচাকে বলল, আমি তোমাকে সব থেকে বেশি ঘৃণা করি, সব থেকে বেশি। ইকমের হাত ধরে টানতে টানতে তাকে নিজের ঘরে নিয়ে দরজা বন্ধ করে দিল সে। তাজদিদ বাড়ির কোনো বিষয়ে কথা বলে না, এটার জন্য বাবা মা চাচিরা আছে। কিন্তু আজ ইকমকে মার দেওয়াটা সে মেনে নিতে পারল না। হাত ঘড়ি খুলতে খুলতে বলল, চীনাকে নিয়ে ডক্টরের কাছে চলে যাও মেজো কাকি, সন্দেহ থাকলেও দূর হয়ে যাবে। আর চাচু, তুমি কি ভুলে গেছো রাঙ্গা বউ মা হতে চলেছে? এটা অবশ্যই ভালো নয়, তুমি তোমার গর্ভবতী স্ত্রীর গায়ে হাত তুলেছ। তাজদিদের কথা শেষ করার পূর্বে বাসার কাজের মহিলা এসে বলল, ভাত ছোট বউ না, সাগরিকা খাওয়াইতেছিল। তাজদিদ বাবারে দেখা সাগরিকা ভয় পায়, যদি তারে বকা দেয়। তাই ছোট বউ কইছে সে খাওয়াইতেছিল। ছোট বউ সিনহারে কষ্ট দিব এমন মাইয়া সে না। রাতের খাবার বানানোর সময় সামিনা এসে বলল, আমার ভাই বলতেছে তার ওইখানে চলে যেতে। আমিও চাই, অন্তত আমার মেয়েটার জীবনের নিরাপত্তার জন্য। তুই কি বলতে চাচ্ছিস সিনহার এই বাড়িতে কোনো নিরাপত্তা নেই? আমরা সবাই ক্রিমিনাল? এই পর্যায়ে সামিনা প্রায় কেঁদে দিয়ে বলল, ভাবি, আমি খুব ছোট হয়ে থাকি, মানুষটা নয় 4টা বছর। তোমরা আমাকে কষ্টে রাখোনি, কিন্তু তবুও আমার একটা জিনিস চাওয়ার আগে চিন্তা করতে হয়। মেয়েকে 1 পিস মাছ দিতে হলেও আমার ভয় লাগে, কারণ এই বাড়িতে আমার পরিচয়টা এখন মৃত। কাইসার বিদেশ গেছিল কেন জানিস? ব্যবসায় তখন লস, ভাই বোনের সংসার টানা কষ্ট, তাই সে বিদেশ গেল। শাশুড়ি অসুস্থ হইল তাজবিদ পেটে, তখন বাধ্য হয়ে মেজর বিয়ের আগে সেজর হলো। আর মাছের পিস বলছিস? তোদের মিয়া ভাই নিজের ভাগের মাছ না খেয়ে তাজদিদের জন্য রাখতো, আর তাজদিদ অর্ধেক খেয়ে বাকিটা সাগরিকাকে খাওয়াতো। তখন আমাদের টানপোড়েনের সংসার। যদি সাগরিকাকে এত যত্নে তার চাচা ভাইয়েরা রাখতে পারে যখন তাদের ব্যবসায় লস ছিল, তো এত এত টাকার এখন তারা কামাই করে, তারা কি সিনহার দায়িত্ব নিতে পারে না? বড় বউয়ের কথায় সামিনা কোনো জবাব দিল না। রান্নাঘর থেকে চুপচাপ বেরিয়ে গেল বাগানের দিকে। সেখানে তার জন্য চীনাকে কোলে নিয়ে অপেক্ষা করছে রাশেদ। তাজদিদের সামনে বসে আছে সাগরিকা, তার চোখ নাক গাল গোলাপি রঙের হয়ে আছে। কাঁদতে কাঁদতে তার চোখ ফুলেছে, চোখের পানি শুকিয়ে গেলে দাগ ফেলেছে। তাকে দেখে দীর্ঘশ্বাস ফেলল তাজদিদ। টিস্যু দিয়ে গালের পানি মুছে দিতেই তার মনে হলো পুরো দিনের দেহের তৃষ্ণা, মনের ক্লান্তি এবং মস্তিষ্কের ক্ষুধা মিটে গেল। চোখ বুঝে সাগরিকাকে জিজ্ঞেস করলো, কাঁদছিস কেন? রাঙ্গামা আমার জন্য মার দেব 1 চর, তখন বলিসনি, এখন কেন কাঁদছিস? তাজদিদের ধমকে সাগরিকার কান্না আরও বেড়ে গেল। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল সে। তাজদিদ উঠে এসে তার হাতে একটা প্যাকেট দিয়ে বলল, রাঙ্গা বউকে নিয়ে দিবি, আর 10 মিনিটের মধ্যে নিচে খেতে আসবি। তাজদিদ চলে যাচ্ছিল তখন মিনমিনে স্বরে সাগরিকা বলল, খাবো না, পেট ভরা। বকা খেয়ে পেট ভরে গেছে আমার পেট ফেটে যাবে এখন, এত ভরা। তাজদিদ ফিরে এসে কাজের লোককে ডেকে পাঠিয়ে বলল 3 জনের খাবার ঘরে দিয়ে যেতে। এরপর ইকমকে নিয়ে এলো সেখানে। ইকম কাঁদছে না, তার মন খারাপও না, সে অবস্থ। কিন্তু সাগরিকা তাজদিদকে ভয় পায়। তাজদিদ গম্ভীর ধরনের মানুষ। সাগরিকার ভয়ের কথা মনে করে সে বলছিল, কিন্তু এত কিছু হবে সে নিজে বুঝেনি। ইকমের প্লেটে খাবার বেড়ে দিয়ে নিজের প্লেটে খাবার বেড়ে নিল তাজদিদ। সাগরিকা চুপচাপ বসে আছে। এমন দৃশ্য এ বাড়িতে অহরহ দেখা যায়। তাজদিদ সাগরিকাকে খাইয়ে দিচ্ছে, উল্টোটাই দেখা যায়।
তাসজিৎ ধমকে দিচ্ছে তাকে। খাবার টেবিলে বসেও অনেক দিন তাকে ধমকে দিয়েছে সে, কিন্তু দোষ সাগরিকার থাকে বলেই বকা খায়। এখনও তাসজিৎ পুরো মাছ খায় না, অর্ধেকটা প্লেটে রেখে উঠে যায়। ছোটোবেলার অভ্যেস সে ছাড়েনি। আর তার মা সে মাছের অংশ তুলে নেয় নিজ প্লেটে। তার শাশুড়ি না কি বলেন, ছেলের আধ খাওয়া জিনিস ফেলে দিতে নেই, হায়াত কমে। হতে পারে কুসংস্কার, তবুও তিনি মানেন। আজ তাসজিৎ নিজ হাতে খাইয়ে দিচ্ছে সাগরিকা। ইখুম ম্লান হেসে বলল, ভাবছি সাগরিকাকে নিয়ে বিয়ে দিব না তাসজিৎ, ওকে ঘরে খাম দেব। তাসজিৎ সাগরিকার মুখে খাবার তুলে দিতে দিতে জবাব দিল, ও হচ্ছে একটা বেগুন, যার কোনো গুণ নেই। এই বেগুনকে কে বিয়ে করবে? সারা জীবন বাপের ঘরেই থাকবে। সাগরিকা মাথা নিচু করে মনে মনে প্রতিজ্ঞা করলো, ভার্সিটিতে ভর্তি হয়ে সে প্রেমও করবে এবং বিয়েও করবে, তারপরে এ বাড়ি থেকে চলে যাবে, কোনো দিন আসবে না। এরকম হাত ধুতে উঠে গেল তাসজিৎ সাগরিকার কাছাকাছি এসে তার ঠোঁটের পাশে লেগে থাকা ভাত তুলে নিয়ে নিজের মুখে দিয়ে বলল, বেগুন বেগুনের মতো থাক, আলুর মতন হওয়ার চেষ্টা করলে একদম ভর্তা বানিয়ে ফেলবো। নিজ হাতে তার মুখ মুছিয়ে দিচ্ছে সে। সাগরিকা যদি তাসজিতের দিকে তাকাতো তবে দেখতে পেত যে আঙুল স্পর্শ করেছে সাগরিকা ঠোঁট, সে আঙুল এখন ব্যস্ত তাসজিতের ঠোঁটে। খাবার শেষ করার পর তাসজিৎ চলে গেছে নিজ রুমে। সে জানতো যদি নিজ থেকে খাবার না নিয়ে যেত তবে ইখুম কিংবা সাগরিকা কেউ রাতে খেতে নামতো না। সাগরিকার রুমের জানালায় দাঁড়িয়ে ইখুম নিচে বাগানের দিকে তাকিয়েছিল। বাড়ির পেছনের গেট দিয়ে তখন রাশেদের গাড়ি ঢুকলো। সিনাকে কোলে নিয়ে নামলো সামিনা। সামিনার থেকে সিনাকে কোলে নিয়ে বাড়িতে ঢুকছিল রাশেদ। হঠাৎ ইখুমের তলপেটে অসহ্য যন্ত্রণা হলো। সে অনুভব করলো তার পা বেয়ে নেমে আসছে ক্ষীণ রক্তের স্রোত। টেবিলের উপর থেকে ফোন হাতে নিয়ে সে রাশেদকে মেসেজ করে বলল, আমাদের সন্তান আসতে চলেছিল, আমি আপনাকে জানাতেও পারলাম না। হয়তো আপনি ঠিক বলেছিলেন, অন্যের সন্তানের ক্ষতি চায়, তাকে মা হওয়ার অধিকার সৃষ্টিকর্তা কীভাবে দেয়, আমাদের না। না, আমার সন্তান হয়তো পৃথিবীতে আসার পূর্বেই বাবার কথা শুনেছে। আপনি এবার আমায় তালাক দিতে পারেন, আমি দ্বিমত করব না। সাগরিকার মা ঘরে এসে দেখলেন ইখুমের কাপড়ে রক্ত। বুঝতে বাকি রইল না ইখুম হয়তো তার সন্তান হারিয়েছে। চলবে। গল্প এক কাপ চা, লেখিকা সাদিয়া খান সুভাষিনী, পর্ব 4। ইখুমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাসজিৎ, সাগরিকা, তাসবির তিনজনে নিয়ে গিয়েছে। ইখুমের মুখ তখন ব্যথায় নীল রং ধারণ করেছে। রাশেদকে কেউ ডাকেনি, কিন্তু আজ আর কেউ চুপ রইল না। বড় বউ এবং সাগরিকার মা সব কিছু তাদের কর্তাদের জানিয়েছেন। এতদিন শাশুড়ি মায়ের ভয়ে দুই বউ চুপ থাকলেও আজ দুজনে সব কিছু জানিয়েছে। সব জানার পর দুই ভাই কিছুক্ষণ চুপ থাকার পর ডেকে পাঠালেন রাশেদকে। রাশেদ বেরিয়ে এলো সামিনার ঘর থেকে। ইখুমের এই অবস্থার কথা সেও জানে না। বড় ভাই রাশেদকে ডেকে জিজ্ঞেস করলেন, ইখুমের গায়ে হাত তুলেছো কে তুমি? রাশেদকে চুপ থাকতে দেখে রেগে গেলেন তার সেজ ভাই সোহেল। সজোরে থাপ্পড় বসিয়ে দিল রাশেদের গালে। রাশেদ তবুও নিশ্চুপ। ইখুম এই বাড়ির মেয়ের মতন না, এই বাড়ির মেয়ে। কোনো দিন দেখেছ তোমার ভাবিদের সাথে আমরা উঁচু গলায় কথা বলেছি? তুমি কোন সাহসে বউ মারো? কতদিন ধরে এসব চলে, আর তোমরা এতদিন আমাদের বলার প্রয়োজন মনে করো নাই? একটা মেয়েরে এতটা মানসিক অশান্তিতে রাখছো, ভুলে যাও কেন? সাগরিকাও বড় হচ্ছে, অন্যের ঘরে দিতে হবে, তার সাথে এমন করলে মেনে নিতে পারবো আমরা? রাশেদ চুপচাপ দাঁড়িয়ে কথা শুনছে। তখন ইখুমকে নিয়ে প্রবেশ করলো সাগরিকা। তাসজিতের মা এগিয়ে গিয়ে তাকে ধরে বসিয়ে দিল। তাসজিৎ ফিরতে তাকে জিজ্ঞেস করলো, কি বললেন? মা সন্তান দুজনই সুস্থ আছে, কিন্তু কেয়ারফুল থাকতে বলেছেন। রাশেদ অবাক চোখে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, ইখুম তুমি ডক্টরের কাছে কেন গিয়েছিলে? তোমার শরীর ভালো তো? রাশেদের দিকে তাকিত ম্লান মুখে হাসে ইখুম। চোখ বন্ধ করে তাসজিতের বাবাকে বলল, ভাইজান, আমাকে আমার বাড়িতে যাওয়ার অনুমতি দিবেন? আমি এখানে থাকতে ভয় পাচ্ছি, আমার সন্তানের নিরাপত্তার জন্য হলেও অনুমতি দিন। রাশেদের পিছনে দাঁড়িয়ে থাকা সামিনার চোখে মুখে বিস্ময় প্রকাশ পাচ্ছে। ঘণ্টা কয়েকের মধ্যে ইখুম কথাগুলো যেন তাকেই ফেরত দিয়ে দিচ্ছে। মৌসুমি দাঁড়িয়ে আছে তাসজিতের ঘরের সামনে। তাসজিৎ সকালের মর্নিং ওয়ার্কআউট ব্যস্ত। তার পেটানো শরীর এবং পিঠ বেয়ে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু ঘাম। সেদিকে তাকিয়েই কামনার
দীর্ঘশ্বাস ফেলল মৌসুমি। সম্পর্কে সে তাজদিদের ফুফাতো বোন। তাজদিদ পুশ আপ করছিল এবং সাগরিকা তার পাশে বসে আঙ্গুরের পাতলা খোসা ছাড়াতে ব্যস্ত। ইকুমের জন্য নিয়ে যাবে সে, কিন্তু তাজদিদ তাকে ডেকেছে কারণ আজ বাড়িতে মৌসুমির বাবা ভাইরা আসবে। তাদের খুব একটা পছন্দ করে না এই বাড়ির কেউ। বোন বিয়ে দিয়েছে তাই তাদের সাথে নামমাত্রই সম্পর্ক, কারণ পুরো পরিবার রাজনীতির সাথে যুক্ত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মৌসুমীর মাকে তার বাবা তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছিল আজ থেকে 35 বছর পূর্বে। এলাকায় প্রভাবশালী ছিল বলে আটকাতে পারেনি কেউ। তাছাড়া তখন তার ভাইয়েরা ছিল ছোট, শুধু তাজদিদের বাবা বড় ছিলেন। কালো রঙের জামাটা পরে তৈরি হয়ে নে, তুলিকেও বল তৈরি হয়ে নিতে। রাঙ্গাবউ কি কালো রঙের জামাটা পরে তৈরি হয়ে নে, তুলিকেও বল তৈরি হয়ে নিতে। রাঙ্গাবউকে নিয়ে ঘুরে আয় আশেপাশে। তাজদিদ যাবে সাথে। আপনি যাবেন না? তাজদিদ এবার ফ্লোরে বুকে ঠেকে শুয়ে পড়ে। বার দুয়েক শ্বাস নিয়ে বলল, কাজ আছে আমার। তাজদিদ তো থাকছেই, তবুও হবে না। কোথায় যাব? রাঙ্গামা তো অসুস্থ। শপিংয়ে যাবি? শপিংয়ে যাবি অথবা কোনো প্রিয় রেস্টুরেন্টে? ইচ্ছে করছে না। তাজদিদ এবার উঠে এসে সাগরিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ক্যাশ রেখে যাচ্ছি। পাশের এলাকায় কোমরপাড়ায় যেতে পারিস। রাস্তা ভালো, সাথে আমার ফোন নিয়ে যা। সাগরিকা এবার খুশি। তাজদিদের জায়গায় যদি তাজবির থাকতো তবে এতক্ষণে তার চুল এলোমেলো করে দিত সে। কিন্তু তাজদিদকে এমন কিছু করার চিন্তাও করতে পারবে না। সাগরিকা চলে যেতেই মৌসুমি ধীরে ধীরে প্রবেশ করলো তাজবিদের রুমে। পিছন থেকে তাজদিদকে জড়িয়ে ধরে ঠোঁটে ছোঁয়ায় তার পিঠে। তাজদিদ দ্রুত সরে গিয়ে পিছন ফিরে মৌসুমিকে কিছুটা ধমকে বলে, এটা কেমন বেয়াদবি? থাপড়ে গাল লাল করে দেব। এই বাহানায় তো স্পর্শ করবে। তাজদিদ এক মুহূর্তে অপেক্ষা করে না, বড় বড় কদমের শার্ট নিয়ে নেমে যায় নিচে। তাজদিদের থেকে কোনো রেসপন্স না পেয়ে মৌসুমি তাজবিদের রুমে যায়। তাজবিদ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে। ভালোবাসায় কিভাবে তাকে ভোলাবো রে তাজ? কাকে আবার পটাতে চাইছো? তুমি যা মেয়ে মাইরি, তোমাকে আবার ভোলাতে হয়? হয় রে হয়। এই বান্দা চালুসিস, বল তো কী করি? সরাসরি কিসিং অফারটাও নেয় না। চুমুই কেন দিতে হবে? কাছাকাছি আসা যায়। দুষ্টু মিষ্টু টাইপ আদর না করে ডিরেক্ট ধর তক্তা মার পেরেক করলে কি আর হবে? আস্তে ধীরে গাও। আজ চোকাচোকি, তারপর হাত ধরাধরি, তারপর না হয় বাকি সব। ইকুম গতকাল থেকে রাশেদের সাথে কথা বলেনি। রাশেদ চেষ্টা করেছিল কিন্তু সে তাকে সুযোগ দেয়নি, কারণ ইকুমের মনে হচ্ছে আঘাতের পরিমাণ যখন বেশি হয়ে যায় মাপ চাওয়াটা তখন কাটা গায়ে নুনের ছিটা। তুলি সাগরিকার সাথে বেরিয়ে যাচ্ছে ইকুম। রাশেদ তাকে ডাকলেও সে ফিরে তাকায়নি। সম্পর্কটা যখন মরে গেছে, সামান্য বৃষ্টির পানি গড়িয়ে সম্পর্কটা জীবন্ত করতে পারে না। তাজবির ড্রাইভ করে, তার পাশে বসবে সাগরিকা, পিছনে তুলি, ইকুম এবং সিনা। গাড়িতে ওঠার আগে তাজবির সাগরিকার কাছে এসে দাঁড়িয়ে ওর কাঁধ থেকে ওড়নাটা সরিয়ে বেরিয়ে থাকা আন্ডারগার্মেন্টসের স্ট্রিপ কামিজের ভিতরে ঢুকিয়ে দিয়ে ওড়না ঠিক করে দিতে দিতে তাজদিদকে বলল, সাবধানে যাবি আর ফোন সাথে রাখিস। কোনো প্রয়োজনে কল দিবি আর অবশ্যই সাবধানে ড্রাইভ করবি। কিন্তু তাজদিদের করা কাজ তুলে নজর এড়িয়ে গেল না। সে ফাঁকা ঢুকিলে মনে মনে বলল, আমি তবে ফুফাতো ইস্কাই দোলাবাই পেতে চলেছি। তাজদিদ সাগরিকার দিকে তাকিয়ে বলল, যদি শুনেছি উল্টোপাল্টা কিছু? ভয়ে থতমত খেয়ে থাকা সাগরিকা বলল, আমি কিছু করব না, সাবধানে থাকবো। সাগরিকা চলে যাওয়ার পর তাজদিদ সবাইকে বলল সেজ কাকিকে তৈরি হতে, কারণ আজ তাকে পাত্রপক্ষ দেখতে আসবে। তাজদিদের পরিচিত একজন। কেউ আপত্তি করলো না তাজদিদের দুটো যুক্তিতে। সামিনের বয়স এখনও অনেক বাকি, সে চাইলে পুনরায় শুরু করতে পারবে। ইকুম রাশেদের সংসার কিংবা অনাগত সন্তানের জন্য এটা প্রয়োজন, কিন্তু রাশেদ মেনে নিতে পারল না। সে তাজদিদের মতো দ্বিমত। ইকুমের সমস্যা আলাদা। এখানে সামিনাকে টেনে আনা বোকামি। সে সামিনার বিয়েতে রাজি নয়। সামিনা শুনেও অঝরে কাঁদছিল। কিছুক্ষণ পর সে দৌড়ে গিয়ে নিজের রুমের দরজা বন্ধ করে দেয়। বাইরে থেকে ডাকাডাকির পর দরজা খুলছিল না। পিছনের জানালা দিয়ে রাশেদ ঘরে উঁকি দিয়ে দেখতে পেল সামিনার দেহে
ততক্ষণে ঝুলছে সিলিংয়ের সাথে। গল্প এক কাপ চা, পর্ব 5, রাইটার সাদিয়া খান সুবাসিনী। সামিনার ঘরের দরজা খুলে তাকিয়ে তাজদিদ এবং রাশেদ নামিয়েছে। খুব একটা ক্ষতি হয়নি তার, শুধু গালায় দাগ পড়েছে খানিকটা। অনবরত ফুপিয়ে কেঁদেই চলেছে সে। রাশেদ ব্যতীত কেউ তাকে কোনো প্রকার সহমর্মিতা দেখাচ্ছে না। সাগরিকার মা কিছুটা বিরক্ত হয়ে বলল, তবে ইকুমকে বিয়ে কেন করলা তুমি? আর সামিনা, কাইসার ভাই মারা যাওয়ার 2 বছর পর ইকুম বাড়ির বউ হইল। ইকুম তো একাই আসে নাই, আমরাই দেখে শুনে খোঁজ খবর নিয়ে এনেছি। যদি তোদের মধ্যে সম্পর্কই থাকে তাহলে আগে বললেই হতো। এখন তো মনে হচ্ছে আমরা খুব ভুল করেছি। আর ছোটোর কথাই ঠিক। সামিনা দৌড়ে এসে সাগরিকার মায়ের হাত ধরে বলল, বুবুরে, যাই অপবাদ দিস না কেন, চরিত্রহীনার অপবাদ দিস না, আমি সইতে পারবো না। তোদের কাজ তোদের এই তকমা লাগাতে বাধ্য করতেছে। ইকুমের সন্তানের কথা তো চিন্তা কর। আর আমার মেয়ে, ও তোমাদের কেউ না। সিনাকে কেউ ঠকিয়েছে। কখনো ভেবেছিস এই যে মরতে যাচ্ছিলি তখন কি হতো? তাজদিদের বাবা এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে সব শুনছিল। এমন লজ্জাজনক কথা কারোর কাছে বলাও যায় না। লোকে জানলে কি বলবে? মেজভাই মরেছে আর তার বিধবা বউয়ের সাথে। যখন ভাইটা বিবাহিত, পরক্ষণেই তার মনে হলো নিজেদের শোক বলতে গিয়ে সামিনাকে চোখের সামনে রেখে সত্যি ভুল করেছে। সামিনার এবার একটা জীবন সঙ্গীর প্রয়োজন, যে তার জীবন পুনরায় সাজিয়ে তুলবে। রাশেদের এমন বেহায়াপনাকে উস্কে দেওয়ার মানে পরিবারের মান সম্মান, সাথে ইকুম এবং তার অনাগত সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে ফেলা, যা তিনি কখনো হতে দেবেন না। দরাজ গলায় তাজদিদের বাবা রাশেদকে বলল ঘর থেকে বেরিয়ে আসতে এবং সামিনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে পাত্রপক্ষের সামনে যাওয়ার জন্য। বেসমেন্টে কিছু কাজ চলছিল। সামনে তাজদিদের দাদুর জন্মদিন। উনি গ্রামে আছেন, তাই ভদ্রমহিলার সন্তানেরা ঠিক করেছেন এবার তার শতবর্ষ জন্মবার্ষিকী পালন করবে। তাজদিদ নিজে দাঁড়িয়ে থেকে কাজগুলো দেখছিল। হঠাৎ সিগারেটের তৃষ্ণা পেয়েছে তার। পকেটে হাত দিতেই সিগারেট পেল, কিন্তু লাইটার পেল না। তার লাইটারটা বেশ প্রিয়, কারণ তার 47তম প্রেম নিবেদনে পেয়েছিল এটি। তাজদিদ ভেবেছিল, হ্যাঁ, এবার নিজেকে গুছিয়ে নেওয়াই যায়। কিন্তু প্রেম নিবেদনের আগে রাতে সে দেখতে পেয়েছিল একজোড়া ঘন আঁকি পল্লব, ছলছল চাহনি, কমলার কুয়ার মতন মসৃণ ঠোঁটে একজোড়া মুদিত কণ্ঠে ক্লান্তি এসে জেঁকে বসেছিল। তীর তীর করা ঠোঁট দুটো যেন প্রথম বর্ষার বিন্দু বিন্দু জলকণা। সেই যে তার বুকে অজন্ম তৃষ্ণার জন্ম দিল। বিগত 5 বছরে ওই তৃষ্ণা কমেনি, বরং শতবর্ষী ওয়াইনের মতন তার কাছে হয়ে উঠেছে তার আজন্মকালের তৃষ্ণা। একটা দেশলাই কাঠি জ্বালাও, আহা, একটা দেশলাই কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে। শীতের কাছ থেকে দূরে পালাও, তাতে ফাগুন পাবে। তবুও আমাকে আর পাবে না, কারণ আমায় অবহেলা করেছো। আরে, আমায় নিয়ে খেলা করেছো তুমি আমায় নিয়ে খেলা। তাজদিদকে পিছনে থেকে জড়িয়ে ধরে গান গাইছিল মৌসুমী। কণ্ঠ এবং স্পর্শে তাজদিদ বুঝতে পেরেছে এটা মৌসুমী। তার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, বেহায়াপনার লিমিট দিন দিন ক্রস করছিস প্রিয়তমা। তোমাকে পেতে আমি বেহায়া হতে রাজি। তোকে কে পেতে চায়? স্বভাব ঠিক কর, নইলে বাইরের মানুষ অপমান করতে কিন্তু 2 বার চিন্তা করবে না। মৌসুমী মেয়েটাকে কিছুই বলা যায় না। কিছু মেয়ে আছে যারা ছেলে দেখলে গলে মোম হয়ে যায়, কিছু বুঝতে পারে না, তাদের পোশাক ঠিক থাকে না, তারা আহ্লাদে বোধ করে ছেলেদের উপস্থিতিতে। শুধু তাই নয়, এদের সব জায়গায় পাওয়া যাবে, সব অকাজের জায়গায়। এরা পড়ে শুধু মানুষের গসিপিং করতে। বলতে গেলে তাজদিদ এদের আলো বলে। যার তেমন গুণ নেই, কিন্তু সে সব জায়গায় আছে। শব্দটা শুনতে খারাপ লাগলেও আলুকে তাজদিদ বারবাতারি সবজি বলে, আর মৌসুমীকেও আলু। ইকুয়েশনটা মিলিয়ে তাজদিদ আপন মনে হাসতে হাসতে দ্রুত সরে আসে মৌসুমীর থেকে। বেরিয়ে আসতে দেখতে পেল সাগরিকাদের গাড়ি ঢুকেছে। এত দ্রুত ফিরে আসার কারণ ভাবছে তাকে। কারণ এখনও মৌসুমীর বাবা ভাই বসে আছে তাদের ড্রয়িং রুমে, যাদের মুখে ধূর্ততা এবং দৃষ্টতা, অশ্লীলতা, এবং তাদের সামনে সেই সাগরিকায় কিংবা তুলিকে আনতে চায় না। ওরা তো তাজদিদের বাড়ির সম্পদ, আর সম্পদের দিকে কোনো জোর কুকুরদের থাকেই।
তাজবিদ নেমে এসে বলল, সাগরিকা পায়ে ব্যথা পেয়েছে, পা মুচকে নীল হয়ে আছে, কিন্তু সে গাড়ি থেকে নামতে নারাজ। তাজদিদ এগিয়ে যেতে ইখুম বলল, বকো না ওকে, ভয় পেয়ে আছে এমনিতেই। সাগরিকা তখন ফুবিয়ে কেঁদে উঠল। তাজদিদ কিছুটা শক্ত হতেই টেনে নামিয়ে এনে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলল। মৌসুমি ভ্রুকুচকে তাকিয়ে আছে সেদিকে। হাবভাব ভালো লাগছে না তার কাছে। তাজদিদ সাগরিকাকে ধরেছে আর সাগরিকা তাজবিদকে। এজন্য ত্রিমুখী সংঘর্ষ। তাজবিদ ম্লান হেসে সাগরিকার মাথায় হাত রেখে বলল, আমি ধরে আছি, ভয় কেন পাচ্ছিস? মৌসুমি হচ্ছে তাজদিদের বড় ফুপুর মেয়ে, যার বাবা এলাকার একজন মাননীয় ব্যক্তি, রাজনৈতিক প্রভাব অনেক। এই সেই লোক যে তার স্ত্রীকে উঠিয়ে নিয়ে বিয়ে করেছিল। এর স্বভাব চরিত্র এবং কার্যকলাপ বেশ নিন্দাসূচক। তবুও বোনের খাতিরে তার সাথে নামমাত্র সম্পর্ক রেখেছে সবাই। তিনি এসেছেন তার ছেলের বিয়ের দাওয়াত দিতে। তাজদিদ কিছুটা জানতো, তাই আজ সামিনাকে দেখতে আসা ছোট্ট নাটক সাজায় সে। এর জন্যই ইখুম সাগরিকাকে বাড়ি থেকে দূরে পাঠিয়েছিল। এক কাজে দুই কাজ। সামিনার প্রতিক্রিয়া এবং মৌসুমীর বাবা ভাইদের দুই পক্ষ থেকেই তাদের দূরে রাখতে চেয়েছে সে। আজ সামিনা যা করেছে, এটা ইখুম উপস্থিতিতে হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। বিয়ের দাওয়াত দিয়ে যখন তারা বেরিয়ে গেল, তখন পুনরায় সামিনার বিয়ের কথা উঠল। সাগরিকার পায়ে তার বড় চাচা তখন গরম তেল মালিশ করে দিচ্ছে। পাশে বসেছিল ইখুম। এ নিয়ে সে চুপচাপ, যেন সে জমে আছে বরফের মতো। তাজদিদ এবং রাশেদের কথা কাটাকাটির এক সময় তাজদিদ বলল, স্ত্রী স্বামীর জীবনে রহমত আর পরনারী বিষ সমতুল্য। তুমি বিষের জন্য রহমতকে কষ্ট দিয়েছ, আমরা মেনে নিতে পারবো না। সব সম্পর্ক পরকের হয় না। তাজদিদ, তুই বুঝতে পারতেছিস না আমাকে? রাঙ্গাবাবের খবর দিনে কয়বার নিয়েছ? এখন তার খেয়াল রাখা কার দায়িত্ব? এক দায়িত্ব নিতে অন্য দায়িত্ব অবহেলা করতে পারবা না। তবে সরি টু সে, আমরা এটা মেনে নেব না। মেজো কাকের ভবিষ্যৎ আছে, কারো রক্ষিতা সে নয়। এ বাড়িতে থেকে যদি তাকে রক্ষিতা উপাধি পেতে হয়, তবে এই বাড়িতে সে থাকবো না। আগামীকাল ভোরেই চলে যাব তাকে নিয়ে, আর চিনহাকে নিয়ে। যে বাড়িতে তোমরা বাড়ির বউকে রক্ষিতা বানাতে পারো, সে বাড়িতে থাকার প্রয়োজন নেই। প্রয়োজনে আমি ইখুমকে মুক্ত করে দেব। ইখুম কিছু বলল না। সে শান্ত নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে রইল রাশেদের দিকে। সামিনা এসে দাঁড়িয়েছে রাশেদের পাশে। সে ম্লান হেসে বলল, তবে সন্তান? রাশেদের স্পষ্ট জবাব, অ্যাবর্ষণ করিয়ে ফেল, চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।